বিষয়টি তো আসলে অনেক জটিল এবং গুরুতর। নানান ভাবে আমরা সরকারের তরফ থেকে দায় এড়ানোর চেষ্টা হলেও কিন্তু আমরা দেখেছি যে আমরা পায়ে পায়ে বাঁধিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করার চেষ্টা অনেকভাবে করেছি। এর মধ্যে ভারতের রাফায়েল আমাদের দিকে নাকি তাক করা আছে, ওদিকে যুদ্ধ তারা বেঁধেছে। মানে ধরেন ৭১-এর আগে বলা হয় যে পাকিস্তান মানে মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এখানে ভারতের ভূমিকাটি ছিল যাতে করে দুই ফ্রন্টে ভারতকে যুদ্ধের মোকাবেলা করতে না হয়। এইটা একটা ভারতের বড় স্বার্থ ছিল বলে দাবি করা হয়, হয়তো সত্য। কিন্তু ধরেন এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে, সেই ক্ষেত্রে ভারতকে চাপে রাখার জন্য এই সেভেন সিস্টার্স ভাঙা বা ভারতকে ভাঙার চেষ্টা বাংলাদেশকে দিয়ে, আবার ওইদিকে পাকিস্তানকে ভাঙার চেষ্টা ওই ফ্রন্টে, বেলুচিস্তান আপনি জানেন ওই ফ্রন্টেও উত্তেজনা। ফলে আসলে এই অঞ্চলেরই মানচিত্র নাকি বদলে যাবে। এই ব্যাপারে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন সেক্ষেত্রে। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমরা মানে যদি মানচিত্র বদলে যায়, যদি এরকম ভাঙাভাঙি, দেশ ভাঙাভাঙির ব্যাপার থাকে, আমরা কারো গুটি হওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা, কিংবা আমরা গুটি না হওয়ার উপায় আমাদের কি আছে, হতে আদৌ চাই কিনা আমরা? ধন্যবাদ। দিল্লি বেসড একটি অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন, দীর্ঘদিন ধরে ক্রিয়াশীল আছে। তাদের প্রিয়াম্বলে বলা আছে তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে লার্জার ইন্ডিয়া গঠন করতে চায়। এবং আরেকটু এগিয়ে কেউ কেউ ভাবছেন যে শকুনির দেশ বলে পরিচিত আফগানিস্তান থেকে শুরু করে আপনার দক্ষিণ আরাকান অর্থাৎ রাখাইন পর্যন্ত বিস্তীর্ণ এই অঞ্চল নিয়ে একটি আসমুদ্র হিমাচল বিস্তৃত বৃহৎ ভারত বিনির্মাণের স্বপ্ন দেখছেন। তো ফলে ওই যে ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন, দিল্লি বেসড একটি নসরকারি প্রতিষ্ঠান, তারা কিন্তু ঘোষণা দিয়ে ওয়েবসাইট খুলে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করছেন। ওকে, বাট শুনতেই তো একটু হাস্যকর লাগছে না? আমি অবাক হচ্ছি না, কারণ শুরুটা এমন ভাবেই হয়, তারপর গ্র্যাজুয়ালি যখন ধরুন জায়নিস্ট মুভমেন্ট শুরু হয়েছিল এবং বেলফোর ডিক্লারেশন ঘটেছিল, তখন কিন্তু কেউ সিরিয়াসলি ভাবেননি যে এটা হবে ফেট অ্যাকমপ্লি ফর দি মিডল ইস্ট। এবং লেভেন্টের মানচিত্র পাল্টে গিয়েছে, এখন তো লার্জার ইসরায়েল গঠনের প্রক্রিয়া চলছে। তারই ধারাবাহিকতায় যদি লার্জার ইন্ডিয়া আপনার বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরু হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এটা একটুখানি শুনতে একটু বেশি বেশি শোনাচ্ছে, বাস্তবসম্মত আসলে মনে হচ্ছে না, এটা পসিবলও না, মানে আমি যতটুকু বুঝি। স্যার দেখুন, আপনার ফর এক্সাম্পল পাকিস্তান যদি সিজ টু এক্সিস্ট করে, তাহলে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে টিকে থাকার ডিজুরো বেসিস আর থাকে না, কারণ টু নেশন থিওরির উপর ভিত্তি করে আপনার পাকিস্তান এবং ভারতের মানচিত্র তৈরি হয়েছে। আর পাকিস্তান মাশরেকে পাকিস্তান, মাগরেবে পাকিস্তান, এইভাবে দুটি উইং নিয়ে কিন্তু 47-এর ডোমিনিয়ন হিসেবে এই রাষ্ট্রটির আত্মপ্রকাশ ঘটেছিল এবং বাংলাদেশের মানচিত্র কন্ডিশন হয়ে গেছে 47-ই। আমরা কিন্তু সেখান থেকে এটাকে বের করে নিয়ে আসতে পারিনি। স্যার সেই যে যেই 47-এর যে মতবাদ, তা কি আমরা ৭১-এ বাতিল করে দেইনি? কিন্তু মানচিত্র তো পাল্টাতে পারেননি, মানচিত্র পাল্টানো যায়নি। এখন ধরুন পাকিস্তানের প্রভিন্স গুলো, যেমন বেলচিস্তান যদি আজকে স্বাধীনতা ঘোষণা করে বসে, এবং পরে সিন্ধু তো অনেকদিন ধরে এরকম একটা চিন্তা করছে, এখন তারা একে একে যদি এক একটা প্রভিন্স আলাদা হয়ে পরবর্তীতে ওই ইউক্রেন স্টাইলে আপনার বৃহত্তর এন্টিটির সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন আমাদের এখানেই লোকজন পাওয়া যাবে খুঁজে যারা মনে করছেন যে আপনার 47 পূর্ব মানচিত্রে ফিরে যেতে চান। আমি অবাক হব না। তারা তো অলরেডি এরকম ঘোষণা, এই যে আমি বলি যে জঙ্গি ছাত্ররা, হ্যাঁ ছাত্র না, এই যে আমি বলি নাহিদ সার্জিসরা,
যারা এখন রাজনৈতিক দল গঠন করেছে তারা তো শুরু থেকেই 47 সালে ফিরে যেতে চায়, তারা তো 71কে আমলে নেয়নি। আপনি কি নিশ্চয়ই তাদের দিকে ইঙ্গিত করেছেন? আমি পরিষ্কার করে এই বিষয়ে কিছু বলবো না এই পর্যায়ে, কারণ এই প্রপোজিশনটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এই জন্যে যে আপনার সবকিছু কিন্তু এমব্রায়োনিক একটা স্টেজে আছে। এখন যতক্ষণ পর্যন্ত এই যে আমরা আলোচনাটা করলাম সেটা বাস্তবতার মুখ না দেখে, অর্থাৎ পাকিস্তান খণ্ড বিখণ্ড না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এর বাস্তবতা অনুভব করাটা রীতিমতো অলিক কল্পনা শামিল বলে বিবেচিত হবে। বুঝতে পেরেছি। এখন আমরা আবার একটু ফিরি যে ভারত পাকিস্তানে মিসাইল হামলা করেছে, বিনিময়ে পাকিস্তান দাবি করেছে যে তারা ভারতের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এই অবস্থায় একটা খুবই চরম একটা উত্তেজনা বিরাজ করছে। আমরা জানি না শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায়। যদিও প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ তিনি অনুমান করছেন পরিস্থিতি অন্যদিকে গড়াবে না। মানে যুদ্ধ, আপনি কি বলবেন যে আসলে যুদ্ধ বেঁধে গেল, নাকি এটি আর কি জাস্ট জবাবই দিল? মানে ভারত শুধু কাশ্মীরে হামলার একটু জবাব দিল, যুদ্ধ কিছু নয়, ব্যাপারটা কি এরকম? দেখুন, তারা মেইনল্যান্ড পাকিস্তানকে বাছাই না করে কেন আজাদ কাশ্মীরকে লক্ষ্যবস্তু হিসেবে ধরে নিল? এই জন্যে যে তারা মনে করে এটা ডিসপুটেড টেরিটরি, তাদের ক্লেইম আছে, পাকিস্তান জবরদখল করে রেখেছে আজাদ কাশ্মীর ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে আবার নানান রেমিফিকেশন আছে, বাল্টিস্তান আছে। কাশ্মীরের মহারাজা, ডোগরা মহারাজা হরি সিং এর যে জম্মু অ্যান্ড কাশ্মীর প্রিন্সলি স্টেট, সেই স্টেটের আবার করদ রাজ্য ছিল আপনার এই বাল্টিস্তানের ছোট ছোট সামন্ত রাজ্যগুলো। এবং মোহাম্মদ আলী জিন্নাহ খুব কায়দা করে বাল্টিস্তানের এই প্রিন্সলি করদ রাজ্যগুলোকে সরাসরি পাকিস্তানে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তো ফলে সেটা আরেক জটিল পরিস্থিতি তৈরি করেছে। আবার কাশ্মীরের একটি অংশ ফিল্ড মার্শাল আইয়ুব খান চায়নাকে উপহার দিয়েছেন, প্রায় 4000 কিলোমিটার জায়গা। তো ফলে সেই আপনার ভিত্তিকে কাজে লাগিয়ে চীন সেই জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে। অ্যাপার্ট ফ্রম আকসাই চীন সিনো ইন্ডিয়া যে কনফ্লিক্টটা হয়েছিল 60-এর দশকে, তার সূত্র ধরে তারা 2টি জায়গায় তাদের দখল নিশ্চিত করেছিল। একটি আকসাই চীন, আরেকটি হচ্ছে নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, যেটি বর্তমানে অরুণাচল প্রদেশ বলে বিবেচিত। অরুণাচলে তারা যেই টেরিটরি তাদের তাবে নিয়ে এসেছিল সেটি ইউনিল্যাটারালি তারা ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু আকসাই চীনের দখল তারা ছাড়েনি টিল টু ডেট। এখন স্যার, এবং সেই থেকে কাশ্মীর 3 ভাগে বিভক্ত হয়ে আছে: চাইনিজ অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর, পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর। রাইট।